প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা উচ্চতর গণিতের আজকে 13 অধ্যায় অর্থাৎ ঘনজ্যামিতি অধ্যায়ের যে 15 নম্বর অঙ্কটা রয়েছে এটা থেকে আজকে আমরা ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে 6, 8 এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা কঠিন কাচের বল গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা কঠিন গোলকে পরিণত করা হলো। তো এই আর এর মানটা চাওয়া হয়েছে। তো আমরা এর আগেও শিখেছি যে কখনো দেখা যায় যে একটা জিনিস গলিয়ে আর একটা জিনিস তৈরি করা হয়েছে, তো সেক্ষেত্রেও সেই জিনিসটার যে আয়তন, হ্যাঁ, এটা সমান এর আয়তন হয়। আর এখানে দেখো তিনটা জিনিস গলিয়ে হচ্ছে যে তিনটা কাচের নল গলিয়ে একটা জিনিস তৈরি করা হয়েছে, অর্থাৎ এই প্রতিটার যে আয়তন আছে আলাদা আলাদা ভাবে বের করে সেই আয়তনগুলো যোগ করলে যেটা হবে সেটাই হবে এই জিনিসটার অর্থাৎ এই গোলকটার আয়তন। তো এই সিস্টেমে এই অঙ্কটা করতে হবে, তাহলে আমরা আর এর মানটা বের করে ফেলতে পারবো। তো আমরা 15 নম্বরটা শুরু করছি। তো এখানে যেহেতু একটা আর পরিমাপ দেওয়া আছে, যার কারণে আমরা যে গোলকটা তৈরি করা হবে তার ব্যাসার্ধটা আমরা একটা ভিন্ন চলক অর্থাৎ এক্স চলক দিয়ে ধরে নিই। হ্যাঁ, ধরি গোলকের কঠিন কাচের নল, এই কঠিন কাচের নলের যে ব্যাসার্ধ গুলো দেয়া ছিল সেটা হচ্ছে এখানে দেখো একটা আর আছে, যার কারণে এই গোলকের ব্যাসার্ধটা আমরা আর না ধরে বড় আর ধরতে পারি অথবা আরো ওয়ান আর টু দিয়েও লিখতে পারি। তারপরেও আমরা এখানে ওটাকে অন্য একটা চলক অর্থাৎ এক্স ধরে নিচ্ছি। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ হচ্ছে এক্স সেন্টিমিটার, এক্স সেন্টিমিটার। তো সেক্ষেত্রে এই গোলকটার তাহলে আয়তন কত হবে? গোলকের আয়তনের সূত্র আমরা প্রথম পার্টে আসলে সব সূত্রগুলো তোমাদের পড়িয়ে দিয়েছিলাম, যে গোলকের যে আয়তন সেইটা হচ্ছে, আমরা তোমাদের এই সূত্র থেকে দেখাই। এই যে প্রথম পার্টে আমরা দেখিয়েছি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তো সেই সূত্রের মাধ্যমে আমরা এর আয়তন বের করব। 4/3 পাই, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ যেহেতু এক্স তাহলে এটা এক্স কিউব, আর এককটা হবে ঘন সেন্টিমিটার। যে কোনো আয়তনের এককের সামনে ঘন কথাটা থাকবে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে এর আয়তন। হ্যাঁ, এখন আমরা ওই যে তিনটা হচ্ছে যে কাচের যে ফলক ছিল, কঠিন কাচের ফলক, হ্যাঁ, সেগুলোর আয়তনটা আমরা বের করব। তাহলে আমরা এইভাবে লিখি, প্রথম কাচের ফলকের, প্রথম কাচের ফলকের আয়তন, কাচের বল, কাচের বল। তো এগুলো কিন্তু আসলে গোলক, হ্যাঁ, বলের আয়তন। তাহলে ওই যে গোলকের আয়তনের সূত্র 4/3, তাহলে সূত্রটা হচ্ছে কত? পাই আর কিউব। তো এখানে আমরা আর, যেহেতু তৃতীয় কাচের বলটার ব্যাসার্ধ আর দেওয়া আছে, যার কারণে এখানে আমরা আর লিখবো না, আমরা সরাসরি এখানে আর এর মানটা 6 ধরে এখানে 6 কিউব করে দিলাম। তাহলে এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এরপর দ্বিতীয় কাচের বলের আয়তন, তাহলে এটা হচ্ছে 4/3 ইন্টু পাই, আর এইটার ব্যাসার্ধ দেওয়া ছিল 8, তাহলে ডট 8 কিউব ঘন সেন্টিমিটার। এরপর তৃতীয় কাচের বলের আয়তন, তো এই 4/3 ইন্টু পাই, আর এটার ব্যাসার্ধ দেওয়া ছিল আর, তাহলে আর কিউব ঘন সেন্টিমিটার। এখন এই তিনটা আমরা যদি যোগ করে দিই, হ্যাঁ, আমরা এইখানে এখন লিখতে পারি যে প্রশ্ন মতে, তো 4/3 পাই 6 কিউব যোগ 4/3 পাই 8 কিউব যোগ 4/3 পাই আর কিউব। তো এই তিনটাকে গলিয়ে যেহেতু এই গোলকটা তৈরি করা হয়েছে, তাহলে এই তিনটার মোট আয়তন সমান এই আয়তনটা হবে, অর্থাৎ এখানে আমরা সমান সমান দিয়ে বলবো 4/3 পাই এক্স কিউব। ওকে, এইখান থেকে আমরা দেখো আর এর মানটা এখানে চাওয়া হয়েছে, আর এর মানটা আমরা ধীরে ধীরে বের করে ফেলবো, তাহলেই আমাদের অঙ্কটা কিন্তু সলভ হয়ে যাবে। তো এই যে এইখানে এক্স এর জায়গায় আমরা দেখো এটার ব্যাসার্ধ কিন্তু দেয়া ছিল, হ্যাঁ, তাহলে এইখানে আমরা একটু লিখে দিতে পারতাম যে এক্স সমান
9, এটা অঙ্কে কিন্তু দেয়াই আছে যে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক। তাহলে এক্স এর মানটা আমরা এইখানেও দেখো 9টা বসিয়ে দিই, একবারে এখানে 9 কিউব করে দিলাম। তাহলে এখানেও আমরা এক্স কিউব না দিয়ে একবারে 9 কিউব করে দিলাম। ওকে, এখন এই বাম পক্ষে দেখো 4/3 পাই, এই তিনটার মধ্যে আছে, ওই পাশেও আছে, ওটা ওই পাশে, যেহেতু ওই পাশে থাক, তাহলে বা 4/3 পাই, এটা আমরা যদি কমন নিই তাহলে এইখানে থাকে 6 কিউব, এইখানে থাকে 8 কিউব, আর এইখানে থাকে হচ্ছে আর কিউব, সমান এই পাশে থাকলো আমাদের 4/3 পাই 9 কিউব। তো এই দুই পাশ থেকে দেখো এই যে 4/3 পাই, এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। সমীকরণের উভয় পাশে থাকলে আমরা জানি এটা ক্যান্সেল করা যায়, কাটাকাটি হয়ে যায়। তো এইটা আমরা যদি ক্যান্সেল করে দিই তাহলে আমাদের দেখো অনেক সুবিধা হবে। সো এখানে থাকবে হচ্ছে 6 কিউব, 6 কিউবে হচ্ছে 216, প্লাস 8 কিউব, 8 কিউবে হয় হচ্ছে 512, আর এইটা আমাদের আর কিউবই থেকে গেল। আর এইটা দেখো কাটাকাটি হয়ে গেছে, আর এইটা 9 কিউবে হচ্ছে 729। ওকে, এবার এই দুটো আমরা যোগ করে ওই পাশে মাইনাস করে পাঠাবো, তাহলে 6 আর 2 8, 1 আর 1 2, 5 আর 2 7, প্লাস আর কিউব সমান 729। এখন দেখো 728টাকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো, তাহলে 729 মাইনাস 728, তো এইটা আমরা বিয়োগ করে পাচ্ছি 1, তাহলে আর কিউব সমান হচ্ছে 1। তো এই যে কিউব টাইপ এসে গেলে এটা ঘনমূল হয়ে যায়, তো একের আসলে ঘনমূল করলেও একই হয়। আমরা যেটা করব, সরাসরি আর সমান সমান 1 লিখে এখানে লিখে দিতে হবে যে উভয় পাশে ঘনমূল করে। যখন আমরা স্কোয়ার ক্যান্সেল করি তখন হচ্ছে বর্গমূল করে, আর এটা হচ্ছে ঘনমূল করে। অথবা এইভাবে ভাবতে পারো যে 1 এর উপর একটা 3 পাওয়ার দিলাম, তাহলে পাওয়ার পাওয়ার সমান হলে ভিত্তি ভিত্তি সমান, তাহলে উভয় পক্ষকে ঘনমূল করে। অর্থাৎ এই বিষয়টা এরকম যে ঘনমূল মানে হচ্ছে তোমরা জানো যে এইরকম রুটের ভিতরে এই জায়গায় 3 লিখতে হয়, আর ভিতরে ছিল আর কিউব, আর একের আসলে ঘনমূল একই হয়। তো এইখানে দেখো এই যে এইটার মানে হচ্ছে 1/3 পাওয়ার, তাহলে আমরা এই যে আর টু দি পাওয়ার এই 3, তার উপর ব্র্যাকেট দিয়ে যদি 1/3 লিখি, আর এটা একের ঘনমূল একই হয় সরাসরি, তারপর এটা পাওয়ারের উপর পাওয়ার 3 ইন্টু 1/3 করলে 3 3 কাটা গেলে 1 হয়, 1 পাওয়ারের কোনো দাম নেই, সেক্ষেত্রে আর এর মান একই হবে। তো এই আর এর মানটাই চাওয়া হয়েছিল 15 নম্বর কোশ্চেনে, এটাই হচ্ছে এটার অ্যান্সার। তো এরপর আমরা 16 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা সলভ করবি। একটি ফাঁপা লোহার গোলকের বাহিরের ব্যাস 13 সেন্টিমিটার এবং লোহার বেধ হচ্ছে 2 সেন্টিমিটার। তো ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটা নিরেট গোলক তৈরি করা হলো, তার ব্যাস কত হবে? তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগেও করে আসছি। সো এইটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে, দেখো এইরকম আমি ছবি এঁকে দেখাই যে একটা লোহার গোলক। তো বেদ মানে হচ্ছে এই যে পুরুত্বটা, চতুর্পাশে দেখো এরকম এই যে এই পুরুত্বটা, তো এই বেদটা দেওয়া আছে 2 সেন্টিমিটার। এটা যেদিকে যাও এটা হচ্ছে এই যে চ্যাপ্টাটা 2 সেন্টিমিটার। আসলে কিন্তু লোহা এই যে এতটুক জায়গায়, কিন্তু এই যে চতুর্পাশে যেটা ঘুরছে এই এতটুক জায়গায় কিন্তু আসলে লোহা, হ্যাঁ, মাঝখানের জায়গাটা ফাঁকা। ফাঁপা মানে হচ্ছে ভিতরটা কিন্তু ফাঁকা থাকে। যেমন একটা লোহা পাথর যদি হয়, এটা কিন্তু নিরেট বলা হয়, এর ভিতরে কোনো ফাঁকা জিনিস নেই। তো এটার ক্ষেত্রে আমরা এই লোহাটা দিয়ে যেহেতু পরবর্তীতে হচ্ছে নিরেট গোলক এরকম একটা তৈরি করা হয়েছে, তার মানে এই লোহার আয়তনটা আমাদের দরকার হবে। তো এই ঠিক রাস্তার অঙ্কগুলোর মতো। তো এই লোহার আয়তনের জন্য আমাদের যেটা করতে হবে যে এই সম্পূর্ণ গোলকের আমরা যদি আয়তনটা বের করি, আবার এই ভিতরেও দেখো এই যে একটা গোলাকার ক্ষেত্র আছে, গোলক আছে, এটার আয়তন যদি বের করি, তাহলে এই বড় আয়তনটা থেকে এটা যদি মাইনাস করে দিই, বিয়োগ করে দিই, তাহলে এই যে এই অংশটা যেটা আছে লোহার আয়তনটা আমরা পেয়ে যাব। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ফাঁপা ফাঁপা লোহার পাইপের পাইপের বাইরের ব্যাস। এই বাইরের ব্যাস বলতে কি বোঝায় আমরা সেটা ছবি দিয়ে দেখাই। বাইরের ব্যাস সমান হচ্ছে 13 সেন্টিমিটার। এই যে দেখো এখানে কেন্দ্র থেকে বাহিরের বলতে এই যে বাইরের দাগটা পর্যন্ত আসবে, কিন্তু যেহেতু ব্যাস, ব্যাস মানে কি এই পুরোটা, তো এটাকে আমরা দেখো 2 দিয়ে ভাগ দিয়ে ব্যাসার্ধে নিয়ে আসবো। লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ
13/2, তাহলে এটা হচ্ছে আমাদের 6.5 সেন্টিমিটার। এইটা যেটা আমরা দেখো এই যে এতটুকু অংশ এখান থেকে এই অংশটুকু। তো এটা আমরা কেন করলাম, আমরা এখন যদি হচ্ছে যে আহ, আয়তন বের করি এই ফাঁপা অংশ, হ্যাঁ, তাহলে আমি যদি দেখো এইটা আর হিসেবে ইউজ করি ব্যাসার্ধ, তাহলে সেইটা আমি যদি আয়তনের সূত্র ইউজ করি তাহলে কিন্তু এই সম্পূর্ণ গোলকটার অর্থাৎ মানে পুরো গোলকটার আয়তন বের হয়ে যাবে। তো এখন আমরা যেটা করব, ফাঁপা অংশের এই যে ভিতরে যে একটা গোলক দেখছো, এই ফাঁপা অংশের আয়তন হবে এতটুকু। তো এই মাপটা যদি 2 হয় আর এটা যদি 6.5 হয়, তাহলে 6.5 থেকে 2 মাইনাস করলে এই এতটুকু অংশ পাবো। তাহলে এটাকে আমরা বলবো ফাঁপা, এই জায়গাটায় কিন্তু আমরা সম্পূর্ণ বলতে পারি ফাঁপা লোহার পাইপের, ফাঁপা লোহার পাইপের বা সম্পূর্ণ গোলক, মানে পুরোটা নেয়া মানে এটা হচ্ছে সম্পূর্ণ গোলক, সম্পূর্ণ গোলকের ব্যাস। এটা এই জায়গায় দাও বাহিরের পরে, ফাঁপা লোহার পাইপের বাহিরের বা সম্পূর্ণ গোলকের ব্যাস। তো ওই ব্যাসার্ধের ক্ষেত্রে ওই কথাটাই থাকবে। আর এখানে যেটা হবে যে ফাঁপা অংশের বা ফাঁপা লোহার পাইপের, এটা বলতে পারো ফাঁপা অংশের ব্যাসার্ধ। এটা শুধুমাত্র ভিতরের ব্যাসার্ধটাকে মিনিং করা হচ্ছে, অর্থাৎ এই যে এতটুকু অংশ। তাহলে পুরোটা ছিল আমাদের 6.5, এইখান থেকে আমরা মাইনাস করব 2, এটা, তাহলে এত সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এখন দেখো আমরা এই ফাঁপা অংশের আয়তনটা বের করে ফেলি। ফাঁপা অংশের আয়তন, তো এইখানে আমরা একটা কাজ করি, এই ব্যাসার্ধটাকে R1 ধরি, যেহেতু দুইটা ব্যাসার্ধ আসছে, আর এইটাকে আমরা ব্র্যাকেটে R2 দিয়ে ধরি, মানে ভিন্নতা আনার জন্য। তাহলে এর ভিতরের অংশটার যে আয়তন সেটা হবে 4/3 ইন্টু পাই, গুণ চিহ্ন না দিলেও হবে। আর এই ভিতরের অংশের যে ব্যাসার্ধ আছে 4 পয়েন্ট, তাহলে এটা ইন্টু 4.5 তার উপরে কিউব দিয়ে এখানে আমরা লিখে দেবো ঘন সেন্টিমিটার। ওকে, তো এই এখন আমরা ওইটা আগেও বের করা যেত। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ গোলকের আয়তন, অর্থাৎ এখন আমরা এই যে বাহিরের যদি ব্যাসার্ধটা নেই, এইটা যদি এই সূত্রে ফেলি 4/3 পাই r কিউব, তাহলে এই সম্পূর্ণ গোলকটার আয়তন বের হয়ে যাবে। তো এটাকে আমরা এটাও বলতে পারি যে ফাঁপা লোহার, হ্যাঁ, বাহিরের আয়তন শুনতে একটু খারাপ লাগে, এটা সম্পূর্ণ গোলক লিখলেই ভালো হবে। সো এটা হচ্ছে 4/3 পাই, আর এইটার ব্যাসার্ধ যেটা ছিল 6.5 তার উপর কিউব, এত ঘন সেন্টিমিটার। এখন এই সম্পূর্ণটা থেকে এটা মাইনাস করলে যেটা হবে সেটাই হবে এই যে আমরা যে এই যে এতটুকু অংশগুলো দেখছি, এটা কিন্তু নিট হচ্ছে লোহা। এই লোহাটা দিয়েই যেহেতু পরবর্তীতে নিরেট ধাতব ঘনক তৈরি করা হয়েছে, এই জন্য আমাদের লোহার আয়তনটা দরকার হবে। তো এটা আমরা দেখো বিয়োগ করে নিই যে লোহার আয়তন, তো অবশ্যই এটা বড়, এটা যেহেতু সম্পূর্ণটা, তাহলে 4/3 পাই 6.5 কিউব মাইনাস এটা 4/3 পাই 4.5 এর উপর কিউব, এত ঘন সেন্টিমিটার। এটা, তো এটা আমরা চাইলে দেখো একটু ক্যালকুলেশন করে নিতে পারি, অথবা আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে যদি আসলে এইভাবেই রাখি। তো এইটা হচ্ছে আমাদের লোহার আয়তন। তো এই লোহাটা দিয়েই কিন্তু নিরেট ধাতব ঘনকটা তৈরি করা হয়েছে। হুম, সেই নিরেট ধাতব ঘনক তৈরি করা হলো, সেইটার ব্যাস চাওয়া হয়েছে, তো ব্যাসার্ধ বের করলে আসলে ব্যাস বের হয়ে যাবে। তো এখন আমরা যেটা বলবো যে এই এই জিনিসটা দিয়েই আমাদের নিরেট ধাতব ঘনকটা তৈরি করা হয়েছিল। তো সেইটার ক্ষেত্রে দেখো নিরেট যে ধাতব ঘনক লোহার ঘনক, এটার ব্যাসার্ধটাকে আমরা একটু ধরে নিই। এটা আগে ধরলে ভালো হতো, এই জায়গায় ধরি যেটা তৈরি করা হয়েছে নিরেট গোলকের
গোলকের ব্যাসার্ধ, এটাকে আমরা R3 ধরি, যেহেতু এখানে 3টা ব্যাসার্ধ আছে, R3। তাহলে এর আয়তন কত হবে? অতএব আয়তন আয়তন তাহলে 4/3, ব্যাসার্ধ যেহেতু R3 ধরা হয়েছে, তাহলে পাই R3 উপরে কিউব। এটা তো এখন দেখো এইটার যে বিয়োগফল আসছে, এই বিয়োগফলটাই কিন্তু লোহার আয়তন। সেই লোহাটা দিয়েই যদি এই নিরেট গোলকটা তৈরি করে থাকে, তাহলে এইটা বিয়োগফলের যে আয়তন, মানে বিয়োগ করে যে আয়তনটা পাবো, এটা আর এটা কিন্তু সমান হবে। তো এইখানে আমরা বলে দিই, মানে এইখানে আমরা দেখো এই ক্যালকুলেশন গুলো করছি না, যেহেতু আসলে এই সমীকরণে নিলে ক্যালকুলেশন গুলো অনেক সহজ হবে। সো এটা আমরা পুরোটাই রাখছি 4/3 পাই 6.5 কিউব মাইনাস 4/3 পাই 4.5 কিউব সমান দিয়ে আমরা এই যে এইটা লিখবো 4/3 পাই R3 কিউব। ওকে, এখন এই যে এই দুটো থেকে আমরা 4/3 পাই এটা কমন নিলে আমাদের অনেক ইজি হয়ে যাবে। তাহলে এটা একটু সেকেন্ড ব্র্যাকেট দিই। এখন এই 6.5 এর উপরে কিউব মাইনাস এটা কমনে চলে গেছে, এখানে হবে 4.5 এর উপরে কিউব। আর এই পাশে দেখো এই 4/3 পাইটা থেকে গেল, তার সাথে R3 কিউব। এখন এই যে এই অংশটা আর এই অংশটা পুরোটাই কেটে যায়, তাতে করে দেখো ওই মানগুলো আমাদের বসাতে হলো না। এটা একটা আমাদের প্লাস পয়েন্ট, যার কারণে আমরা ওই ক্যালকুলেশনটা কিন্তু আগে করিনি। এবার আমরা এইটার কিউব করে নেব। তাহলে 6.5 গুণন 6.5 গুণন 6.5, তো এটা গুণন করে আসছে 277.625 মাইনাস, এবার এইটার আমরা কিউব করে নিই। 4.5 গুণন 4.5 গুণন 4.5, তাহলে এটা 91.125। আর এই পাশে এটা তো আসলে কাটাই গেল দুই পাশে, এখানে এটাই থেকে গেল R3 কিউব। আচ্ছা, এবার এটা আমরা মাইনাস করে দেখি। 277.625 মাইনাস 91.125, তো 186.5। 274, এই জায়গাটা আমাদের একটু সমস্যা হয়েছে, আমরা একটু চেক করে নেব। 6.5 274 আসে, এটা আমরা একটু ভুল করেছি, 274 পয়েন্ট এত। আর একবার দেখি 6.5 গুণন 6.5 গুণন 6.5, 6.5 গুণন 6.5 গুণন 6.5, হ্যাঁ 274। তো এখন এটা আমরা মাইনাস করে দিই, মাইনাস 91.125, তো 183.5, তাহলে এটা হচ্ছে 183.5 সমান এই R3 কিউব। তো এবার আমরা দেখো এই সাইডটা যদি এই পাশে ঘুরিয়ে নিই, যে বা R3 কিউব সমান হচ্ছে 183.5। এখন এই পাশে কিউব থাকলে এই পাশে এটাকে ঘনমূল করতে হয়। তো ক্যালকুলেটরে ঘনমূল করা যায়। R3, এই 3টা আসলে ভিন্ন জিনিস, এটা হচ্ছে 3টা ব্যাসার্ধ ছিল জন্য আমরা R1 R2 R3 ধরেছি। আমরা এইখানে যে কিউবটা আছে এটা এই পাশে পাঠালে দেখো এইরকম ঘনমূল হয়ে যায়, তাহলে 183.5। তো এই ঘনমূল করার সিস্টেম হচ্ছে তোমাদের এই যে প্রথমে শিফট চাপ দিতে হবে, তারপর রুট ওভার, তারপর ওই সংখ্যাটা 183.5। তাহলে দেখো এইরকম একটা মান আসছে 5.6825, অনেকগুলো মান। তো এইখানে দশমিকের পর আমি চাইলে দেখো 2 ঘরও রাখতে পারি, 3 ঘর 4 ঘর যেটাই হোক, যত ঘরই রাখবো। আমি দশমিকের পর যদি 2টা ঘর রাখি, তাহলে তৃতীয় ঘরটা দেখতে হয় 5 থেকে 9 এর মধ্যে যদি কোনো একটা অঙ্ক হয়, তাহলে এগুলো সব বাদ দিয়ে আগের অঙ্কটার সাথে 1 যোগ করে প্রায় লিখতে হয়। আর যদি 5-এর চেয়ে ছোট হয়, তাহলে এটা যেমন আছে তেমনই লিখে প্রায় লিখতে হয়। তো একটু বেশি করে ঘর রাখলে সুবিধা হয়। আমি দশমিকের পর 4টা ঘর রাখছি। হ্যাঁ, এই 4টা ঘর রাখতে গেলে এখানে আবার দেখতে হবে যে তাহলে এই পঞ্চম ঘরটা দেখো, এই যে 5 থেকে 9 এর মধ্যে একটা অঙ্ক অর্থাৎ 7 আছে,
তাহলে এই যে আগের অঙ্কটার সাথে আমরা এক যোগ করে প্রায় লিখবো, অর্থাৎ 6826। হ্যাঁ, তাহলে 5.6826। যত বেশি ঘর রাখা যায় তত কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়। 686826, তাহলে এত সেন্টিমিটার অবশ্যই আমাদের প্রায় লিখতে হবে। তো এটা কিন্তু ব্যাসার্ধ বের হলো সেই নিরেট গোলকটার। তো সেটার ব্যাস চাওয়া হয়েছে। তো ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা জানি যে ব্যাস হয়ে যায়। এখন আমরা এখানে ব্যাস বের করবো, যাতে ব্যাস সমান এই 2 গুণন 5.686826। মানে একটা জিনিস এখানে ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা যদি ফাইনাল অ্যান্সার হতো তাহলে আমরা দশমিকের পর 2 ঘরই রাখতাম। সেক্ষেত্রে তৃতীয় ঘরটা দেখো 5-এর চেয়ে ছোট, তাহলে এতটুকু লিখে প্রায় লিখে দিতাম। তো এটা যেহেতু অ্যান্সার না, যেহেতু এখান থেকে আবারও ব্যাস বের করতে বলেছে, এই জন্য এখানে একটু ঘর বেশি করে রাখলেই ভালো হয়। ক্যালকুলেটরে যতগুলো ঘর দেখিয়েছে আসলে ততগুলো নেওয়া একটু বেশি হয়ে যায়, যার কারণে আমরা 4টা ঘর নিয়েছি। তাহলে দেখো 5.6826 গুণন 2। তো এটা আসছে 11.3652। তো এইখানে দেখো আমরা এটা অ্যান্সার হওয়ার কারণে আমরা দশমিকের পর দুটো ঘর রাখবো। তাহলে 1 2, এই যে তৃতীয় ঘরটা দেখো 5 আছে, 5 থেকে 9-এর মধ্যে হলে 1 যোগ হয়, তাহলে এটা 36কে আমরা 37 করে দেবো। তাহলে 11.37। এটা তোমার এখানে লেখারই দরকার নেই, ক্যালকুলেটারে দেখে এখান থেকে বসিয়ে দেবে। কিন্তু অবশ্যই আমাদের প্রায় লিখতে হবে। এইখানে আমরা প্রায় লিখে দেবো। এটি কিন্তু আমাদের এই 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা আসলে জটিল নয়, একটু ভাবনা চিন্তা করে করে কিন্তু অঙ্কটা করতে হবে। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।